দূরের কেউ নাকি? আমি কি তোকে ভালোবাসি না বল? তারপর পরম যত্নে আমাকে জড়িয়ে ধরলো। সারা রাত কাটলো তার বাহু ডোরে। তারপর ভোরবেলা দুইজনে গোসল সেরে ঘরে আসলাম। কিছুক্ষণ পরে শতাব্দ ভাইয়া তৈরি হয়ে বলল কলেজে নাকি তার জরুরি কাজ আছে, তাকে নাকি এখনই চলে যেতে হবে, সামনের সপ্তাহে আবার আসবে, তখন কথা হবে। আমি মাথা নাড়ালাম। একটু পরে শতাব্দ ভাইয়া রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানা গুছিয়ে বাড়ির সব কাজ করতে লাগলাম। হঠাৎ ফুপু আমাকে পেছন থেকে মারতে শুরু করে। আমি বলি কি হয়েছে ফুপু, এভাবে মারছো কেন আমাকে? ফুপু বলে হারামজাদি, এই করার জন্য আমি তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কলঙ্কিনী কালনাগিনী। এজন্যই বলে খারাপের পেটে খারাপই হয়। বল কাল কোন ছেলের সাথে বাড়িতে ছিলি? মা তো চলে গেছে সবকিছু নিয়ে, আর তুই এখানে ছেলে নিয়ে পড়ে আছিস। মান সম্মান তো সব শেষ করে বসে আছিস। গতকালকে যে শতাব্দ ভাইয়া বাসায় এসেছিল সেটা কি ফুপু কোনোভাবে আজ করতে পেরেছে? হয়তো ওই কথাই বলছে, তবে ওটা যে শতাব্দ ভাইয়া ছিল সেটা হয়তো বুঝতে পারে। আমি করুণ কণ্ঠে ফুপুকে বলে উঠলাম, ফুপু তুমি বিশ্বাস করো আমি কিছুই করিনি। গতকালকে অন্য কেউ নয়, শতাব্দ ভাইয়াই এসেছিল। কলেজে কাজ থাকায় ভোরেই চলে গেছে। এই কথা শুনে ফুপু আমার পিঠে আরো প্রচন্ড জোরে কয়েকটা কিল বসিয়ে দিল। ফুপু তখন বলে উঠল, তোর সাহস তো কম নয়, কাকে না কাকে ঘরে তুলেছিলি আর এখন আমার ছেলের নাম বলছিস? হে আল্লাহ, এ আমি কোন কালনাগিনীকে ঘরে তুললাম? আমি ফুপুকে অনুরোধ করে বললাম, ফুপু একটাবার তুমি ভাইয়াকে কল দাও, গতকালকে যে ভাইয়াই বাসায় এসেছিল সেটা প্রমাণ হয়ে যাবে। আমার জোরাজুরিতে ফুপা ভাইয়াকে কল করলো। অনেক আশা নিয়ে আমি ফুপার কাছ থেকে ফোনটা নিয়ে ভাইয়াকে বলতে লাগলাম, ভাইয়া দেখো না ফুপি আমাকে অযথাই ভুল বুঝতেছে, আমার সাথে প্রচন্ড রাগারাগি করছে, তুমি একটু ওদেরকে বলে দাও তো যে গতকালকে এই বাসায় তুমি এসেছিলে। কথাটা বলেই আমি ফোনটা ফুপির কানে দিয়ে দিলাম আর বললাম, শোনো তোমার ছেলে কি বলে শোনো। কিন্তু সে আমার আশায় জল ঢেলে দিল। সে ফুপিকে বলে উঠলো, মা ওর ওইসব কি বলছে, আমি আবার কখন বাসায় গিয়েছিলাম, আর তুমি তো জানো আমি পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত, বাড়ি যেতে এখনো অনেক দেরি। শতাব্দ ভাইয়ার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। একটা মানুষ এতটা মিথ্যা কথা কিভাবে বলতে পারে? ফুপু শতাব্দ ভাইয়াকে সবটা খুলে বলে। শুনে শতাব্দ ভাইয়া বলে উঠলো, মা তোমার ভাইজিকে নিয়ে তুমি কি করবে তুমিই জানো, তবে এমন চরিত্রহীন মেয়েকে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। শতাব্দ ভাইয়ার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ফুপু আমাকে আরো মারলো আর আমার আপু দুলা ভাই মামা সবাইকে খবর দিল। মামারা স্পষ্ট জানিয়ে দিল তারা নাকি আসতে পারবে না। ফুপু যেভাবে পারে ঝামেলা যেন মিটিয়ে নেয়, দরকার পড়লে বাড়ি থেকে বের করে দিলেও তাদের আপত্তি নেই। কিছুক্ষণ পরে আপু আর দুলা ভাই আসলো। সবকিছু শুনে আপু প্রচন্ড কান্নায় ভেঙে পড়লো, আর দুলা ভাই তো স্পষ্ট করে জানিয়ে দিল এই চরিত্রহীন মেয়ের জায়গা তার বাড়িতে হবে না, আর আপু যদি আমাকে তার বাড়িতে রাখতে চায় তাহলে তাকেও বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এদিকে ফুপু স্পষ্ট করে জানিয়ে দিল তার বাড়িতে আমার জায়গা হবে না। আপুকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু নিজেকে শক্ত করলাম। তারপর ঘর থেকে নিজের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আর এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং আমার জমানো 1000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আর বললাম, ভেবেছো তোমাদের পরিকল্পনা আমি কিছু বুঝিনি, কিন্তু ঠিকই সব বুঝেছি। এতদিন তোমরা জানতে যে আমার বাবার বাড়ির ভাগ আমি পাবো, তাই তো নিজের ছেলের বউ করতে চেয়েছিলে। আজ যখন জানতে পারলে বাবার বাড়িটা আসলে মায়ের নামে আর মা সেটা বিক্রি করে দিয়েছে, তখন চরিত্রহীন উপাধি দিয়ে